সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিতদের সাম্প্রতিক আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি শেষ মুহূর্তের প্রস্তুতি এবং মুখোমুখি ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। তার সাথে আজকে আমরা বিশেষ এই অনুষ্ঠানের আলোচনা করব নির্বাচনের সবশেষ যে পরিস্থিতি সেটি নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজকে অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিনি যুক্ত হয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই। এবং যেমনটা বলছিলাম যে ঠিক শেষ মুহূর্তের প্রস্তুতি, 2026-এর নির্বাচন, 12 ফেব্রুয়ারির নির্বাচন, ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে, ভিন্ন রাজনৈতিক একটা বাস্তবতায় এবং একদম অন্যরকম একটা ব্যবস্থাপনায় এবারে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহু আকাঙ্ক্ষিত, বহু প্রত্যাশিত এই নির্বাচন, 2026-এর নির্বাচন, 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি প্রায় 1.5 বছর 2 বছর, আমরা 18 মাস যদি বলি, এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ এবং তাদের যে দায়িত্ব ছিল একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে উপহার দেয়া, ঠিক তার দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। মাত্র হয়তো বা 2 দিনের ব্যবধান, তারপরে 12 ফেব্রুয়ারি আমরা সেই নির্বাচনের ফলাফল দেখতে যাচ্ছি। সামগ্রিক নির্বাচনের পরিবেশ নিয়ে যদি কথা বলতে যাই, শুরুই যদি সেটা করতে চাই, আপনি কি বলবেন অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস? আমার কাছে আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ প্রায় 2 যুগ পরে যে নির্বাচনটা দেখতে চেয়েছিল, এই ধরনের নির্বাচন আরো আগেই তো ডিউ ছিল, যেটা দেখতে চেয়েছিল, আমরা সেই রকম একটা নির্বাচনের দিকে যাচ্ছি। এবং আপনার এই সরকারের যে ব্যবস্থাপনা এবং সরকারের যে চারদিকে তাদের যে তোড়জোড় নির্বাচন নিয়ে, আমি কয়েকটা জেলা সফর করে এসেছি আমার বিশ্ববিদ্যালয়ের কাজে। তাতে আমি দেখতে পেয়েছি যে বেশ উৎসাহ উদ্দীপনার ভিতরে আপনার এই নির্বাচন হচ্ছে। এবং আমরা ওই ছোটোবেলায় যে নির্বাচন দেখেছি সেই ধরনের নির্বাচন, আমরা 91-তে যে নির্বাচন দেখেছি সেই ধরনের নির্বাচনের একটা আমেজ, অথবা 96-তে যে নির্বাচন দেখেছি সেই নির্বাচনের আমেজ আমরা দেখতে পেয়েছি, আমার কাছে মনে হয়েছে গ্রামাঞ্চলে। আর যদি আপনি ম্যানেজমেন্টের কথা বলেন, তাহলে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত, এখন পর্যন্ত নির্বাচন কমিশন ঠিক আছে। নির্বাচন কমিশন এটা তো আর ভারতের টিএইচ সেশনের নির্বাচন কমিশন না, এটা আমাদের নির্বাচন কমিশন। এবং আমি মনে করি নির্বাচন কমিশন যতটুকু চেষ্টা করেছে গত 1-1.5 বছর ধরে, তার বাস্তবায়ন আমরা দেখতে যাচ্ছি। এবং আপনার নির্বাচন উপলক্ষে যে ধরনের সহিংসতা আমরা ধারণা করেছিলাম, এখন পর্যন্ত যদিও আরও 2 দিন আছে, কিন্তু তারপরও একটা বাতাস দেখে অথবা নির্বাচনী এলাকাগুলোতে যে ধরনের পরিবেশ চলছে, তাতে আমার কাছে মনে হয়েছে যে আশা করা যাচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে বাংলাদেশ যাচ্ছে। বেশ কিছু ছোট ছোট আমরা দেখেছি যে সহিংসতার ঘটনাও ঘটেছে, প্রাণহানির ঘটনাও ঘটেছে। নির্বাচনে যে প্রশাসনের ভূমিকা, সেই প্রশাসনের ভূমিকা নিয়ে নানা রকমের অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনের অভিযোগ উঠেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনকালীন সরকারটি বা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারটির ওপরও গত 2 দিন আগেও এক ধরনের অভিযোগ এসেছে যে কোনো না কোনোভাবে এই সরকার ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এক ধরনের অভিযোগও উঠেছে। এখন পর্যন্ত আপনার কি মনে হচ্ছে সামগ্রিক বিশ্লেষণে যে এক ধরনের ভয়, আতঙ্ক ছিল মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে, সেটিকে দূর হয়েছে কিনা? দূর হয়েছে এই কারণে যে আপনার কিছুক্ষণের ভিতরেই আপনার এই যে নির্বাচনী যে ডামাডোল, যে আপনার যে নির্বাচনী প্রচার অভিযান বন্ধ হতে যাচ্ছে। এবং আমার কাছে যে জিনিসটা মনে হয়েছিল যে একটা সংশয় ছিল, শুধু ওসমান হাদিকে কেন্দ্র করে না, আরও অনেক ধরনের বিষয় তো আছে একটা রাষ্ট্রের ভিতরে, বিভিন্ন ধরনের গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপ কাজ করে, দেশে বিদেশে জিওপলিটিক্যাল গ্রুপ আছে, অনেকেই কাজ করে। একটা অবিশ্বাস যে ছিল না মানুষের মনে, সেটা বলা যাবে না, ছিল। কিন্তু এটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এখন তো আর কিছু বলার নাই, এখন তো নির্বাচনের ট্রেন, আপনার এই যে আপনার ব্রডকাস্টিংয়ের সময় চলে আসছে। এখন আপনার নির্বাচনের দিকে যাচ্ছি আমরা, নির্বাচন হয়ে যাচ্ছে, এটা বলা যায় যে এখন আমরা নির্বাচন হয়ে যাচ্ছে। কারণ এই মুহূর্তে আপনার 300টা সিটে নির্বাচনী এলাকাতে প্রায় 1,500-এর উপরে যে ক্যান্ডিডেট যারা আছেন, তাদের নিয়ন্ত্রণে চলে গেছে সারা দেশ। এখন এই মুহূর্তে সারা দেশে সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে চলে গেছে। আপনার প্রায় 10 লক্ষ
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনার সেনাবাহিনী, বিডিআর, পুলিশ সব সহ, আনসার সহ সবার হাতে সেটা চলে গিয়েছে এবং নির্বাচনী সরঞ্জামও যাওয়া শুরু হয়ে গিয়েছে এবং সব কিছু মিলিয়ে নির্বাচন উপলক্ষে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার, তাদের ট্রেনিংটাও সম্পন্ন হয়ে গিয়েছে এবং অনেকেই মুভ করা শুরু করেছেন আপনার পোলিং বুথের দিকে। সব মিলিয়ে আপনি ধরতে পারেন যে আমাদের নির্বাচনটা হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আমাদের সেনাবাহিনীর যে ভূমিকা সেটি নিয়েও একটু কথা আছে। একটা জনসভায় বক্তব্য রাখছেন লালবাগ বালুর মাঠে, নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেই বক্তব্যের কিছু অংশ শুনে নিশ্চয়ই আলোচনায় ফিরে আসছি। দর্শক থাকুন। বাংলাদেশে নিয়ে আসবো, তারা এখানে বিনিয়োগ করবে, মিল ফ্যাক্টরি করবে, তার ফলে বাংলাদেশের তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বাংলাদেশের বেকারত্বের অভিশাপ থেকে আমাদের দেশের তরুণরা, যুবকরা বেরিয়ে আসতে পারবে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিদেশি বিনিয়োগকারীরা যেমন আসবে, ঠিক একইভাবে আমরা আমাদের দেশে বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার বলেন, বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট বলেন, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট বলেন, এইগুলো আমরা বাংলাদেশের সকল জায়গায় প্রতিষ্ঠিত করব, যাতে করে আমাদের ছেলে মেয়েরা দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, দক্ষতা নিয়ে তারা যাতে বেড়ে উঠতে পারে এবং তার ফলে যেটি হবে, তারা দেশেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। হয় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে, অথবা কোনো না কোনো জায়গায় তারা কর্মসংস্থান ইনস্টিটিউট বলেন, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট বলেন, এইগুলো আমরা বাংলাদেশের সকল জায়গায় প্রতিষ্ঠিত করব, যাতে করে আমাদের ছেলে মেয়েরা দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, দক্ষতা নিয়ে তারা যাতে বেড়ে উঠতে পারে এবং তার ফলে যেটি হবে, তারা দেশেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। হয় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে, অথবা কোনো না কোনো জায়গায় তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, অথবা তারা ভালো বেতন নিয়ে বিদেশেও চাকরির সংস্থান করতে পারবে, কর্মসংস্থান, যদি তাদের ট্রেনিং থাকে, যদি তারা দক্ষ শ্রমিকে নিজেদেরকে রূপান্তরিত করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আগামীবার ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমাদের যে সকল ভাই বোনেরা ট্রেনিং এর মাধ্যমে দক্ষ শ্রমিকে রূপান্তরিত হবে, তারা যখন বিদেশ যাবে, যদি তাদের অর্থ সংকট হয়, তাহলে যেন তাদেরকে জমি বিক্রি করতে না হয়, বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা তাদেরকে বিদেশ যাওয়ার জন্য তাদেরকে আমরা সরকার থেকে ঋণ প্রদান করব, যেই ঋণ ধীরে ধীরে তারা চাকরি করার মাধ্যমে আস্তে আস্তে সেই ঋণের টাকা শোধ করবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষের একটি বড় সমস্যা আছে চিকিৎসা সমস্যা। এই সমস্যার সমাধান করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি যে সারা বাংলাদেশে, শহরে এবং গ্রামে সব মিলিয়ে সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিব। এই স্বাস্থ্য কর্মীদের কাজ হবে ঘরে ঘরে, বিশেষ করে মাদেরকে, বোনদেরকে, ছোট ছোট শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা দেওয়া। যদি ছোটখাটো অসুখ হয়, যার জন্য হাসপাতালে আসার প্রয়োজন হবে না, সেই সকল অসুখ বিসুখের চিকিৎসা আমাদের এই স্বাস্থ্যকর্মীরা মা বোনদেরকে এবং শিশুদেরকে ঘরে ঘরে সেই স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারে। যেন সেই স্বাস্থ্য লালবাগ বালুর মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেই বক্তব্যেরই কিছু অংশ শুনে আসলাম। আমি একটু চলে যেতে চাই অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস আমার সাথে আছেন। আমি যেটা দেখছিলাম যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার নিয়ে প্রকাশিত হয়েছে এবং নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো তিনি কিন্তু তার প্রত্যেকটি জনসভায় তুলে ধরছেন জনগণের সামনে বা ভোটারদের সামনে। এবার কর্মমুখী শিক্ষা বা কর্মসংস্থানের যে বিষয়টি বিএনপির ইশতেহারে, সেটি খুব গুরুত্বের সাথে জায়গা পেয়েছে। ইশতেহারগুলো নিয়ে যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইশতেহারগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, কতটুকু বাস্তবায়নযোগ্য কিংবা চ্যালেঞ্জেরও তো একটা বিষয় রয়েছে। স্যার, কি মনে করেন আপনি? আমি ধরেন, আমাদের তো বয়স কম হলো না, আমরা তো অনেক ধরনের নির্বাচনী ইশতেহার আমরা দেখেছি। আমরা এর আগেও বিএনপি নির্বাচনী ইশতেহার দেখেছি, জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার দেখেছি, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার দেখেছি। এবারে আমি জামাতের এবং বিএনপির নির্বাচনী ইশতেহার আমার সুযোগ হয়েছে দেখার এবং একটা অনুষ্ঠানে ছিলামও আমি।
প্রধানত এবার বিএনপির যে নির্বাচনী ইস্তেহার সেটা আমার কাছে অনেকটা মনে হয়েছে যে ওনারা অনেক দিন ধরে আপনার প্রিপারেশন নিয়েছেন সেই জায়গাটাতে, যে আমাদের এখানে শিক্ষার কোন কোন জায়গাগুলোতে আমাদের সংস্কার করা প্রয়োজন। আমার পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে কোন ধরনের সাপোর্ট দেওয়া দরকার, প্রাইমারি এডুকেশনে কোন ধরনের সাপোর্ট দেওয়া দরকার, সেকেন্ডারি এডুকেশনে কোন ধরনের সাপোর্ট দেওয়া দরকার, শিক্ষকদের জন্য কি কি করা দরকার, এবং টোটাল এডুকেশন সিস্টেমের ভিতরে আমরা যে যেমন একটা উদাহরণ হিসেবে বলি, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, আমাদের খুব একটা সুখের সংবাদ যে একটা বড় রাজনৈতিক দল বিএনপি তার নির্বাচনী ইশতেহারে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা প্যারাগ্রাফ ওনারা লিখেছেন এবং সেখানে বলেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন করা হবে। আমরা যে প্রায় বছরে প্রায় 10 লক্ষ গ্র্যাজুয়েট প্রডিউস করি, 10 লক্ষ গ্র্যাজুয়েট বের হয়, এর প্রায় অর্ধেকের বেশি তারা কিন্তু চাকরির বাজারে ঢুকতে পারে না। তাহলে তাদেরকে কেন আমরা ডিগ্রিগুলো দিচ্ছি, এই জায়গাগুলো নিয়ে কিন্তু ওনারা চিন্তা ভাবনা করছেন। এবং এইখানে আমি নিশ্চিত আপনি আগামী কয়েক মাসের ভিতরে যদি ওনারা আসেন ক্ষমতায়, তাহলে দেখবেন যে শিক্ষা ব্যবস্থার ভিতরে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। এবং এটা আমার কাছে মনে হয়েছে যে কথার কথা না, কারণ যে সমস্ত লোকজনদেরকে ওনারা জড়ো করেছেন এই সমস্ত কাজ করার জন্য দেশে বিদেশে এবং সব জায়গাতে ডেভেলপমেন্ট পার্টনারদেরকে নিয়ে, সেখানে আমার কাছে মনে হয়েছে যে দে আর দ্য রাইট পিপল। স্বাস্থ্য খাতে বলেন, আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলেন, আপনি সামাজিক সুরক্ষার ক্ষেত্রে বলেন, এবং আপনার ধরেন বিভিন্ন ধরনের কার্ডের কথা বলেছেন, সেই জায়গাগুলোতে সোর্স অফ মানি কোথা থেকে আসবে সেই জায়গাগুলোতে। সব থেকে বড় যে বিষয়টা হলো যে একটা কমিউনাল হারমোনি এবং আমাদের দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, এটার জন্য ওনাদের যে প্রেম বলে যে সমস্ত কথাবার্তাগুলো আছে, অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে আমাদের যে জুলাই সনদের যে সমস্ত কথাবার্তা সেখানে আছে, যে ওনারা যদি ক্ষমতায় যান তাহলে জুলাই সনদটাকে কি দু একটা জায়গাতে একটু তাদের নোট অফ ডিসেন্ট আছে, দু একটা জায়গাতে ওনারা উচ্চ কক্ষ নিয়ে তাদের একটা অবজারভেশন আছে, তারা তাদের মতো করে করতে চাবে, সেটা থাকতেই পারে। অথবা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটা ওনারা এগ্রি করে গেছেন, একটা মেজর সংস্কার এই জায়গাটাতে। কিন্তু আবার একই সঙ্গে পলিটিক্যাল পার্টির সভাপতি থাকবেন, প্রধান থাকবেন, আবার প্রধানমন্ত্রী থাকবেন, সেই জায়গাটাতে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। এই জায়গাগুলোতে মিলিয়ে এই যে শত শত সংস্কার প্রস্তাব, তারা আমার কাছে মনে হয়েছে যে দেয়ার অথেন্টিক এবং দেয়ার এই জায়গাটাতে অন্যান্য যে সমস্ত ইশতেহার আমরা দেখি বা অতীতে দেখেছি তার থেকে বেশি হোমওয়ার্ক করা একটা ইশতেহার, গতানুগতিক ইশতেহারের বাইরে গিয়ে একটা জামাতের যে ইশতেহার সেখানে যে খুব খারাপ হয়েছে আমি সেটা বলবো না, জামাতের ইশতেহারও ভালো, চমৎকার সুন্দর ইশতেহার হয়েছে, কিন্তু জামাতের ইশতেহারে হোমওয়ার্কের পরিমাণটা কম ছিল আমার কাছে মনে হয়েছে। ওনাদের বিএনপির যে ইশতেহার সেইখানে হোমওয়ার্কের পরিমাণ অনেক বেশি। আপনি দেখবেন যে উনি যে বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতার প্রতিটা জায়গাতে খুব ডিটেইলিং করে জিনিসগুলো বলছেন, মুখস্থ ডিটেইলিং করে বলছেন, দেখে দেখে পড়ছেন না কিন্তু, বা ইশতেহার দেখে পড়ছেন না। তা এই যে প্রতিটা মিটিংয়ে উনি ডিটেইল করে যে জিনিসগুলোকে ব্যাখ্যা করছেন, এটা আসলো কোথা থেকে? তার মানে হোমওয়ার্ক করা হয়েছে, আগে থেকে হোমওয়ার্ক করা হয়েছে। আর একটা হলো যে অনেকদিন বিদেশে ছিলেন, বিদেশি দেখে আসছেন, এখন সোর্স অফ ফান্ড কোথা থেকে আসবে বা টাকার পরিমাণটা কি পরিমাণ লাগবে সেটাও ওনারা একটা হিসাবপত্র করেছেন আমার যেটা ধারণা। এবং আমরা যদি যেমন একটা উদাহরণ হিসেবে বলি, যেমন সোশ্যাল সেফটি নেটে আমরা প্রায় লক্ষাধিক কোটি টাকা খরচ করি আপনার সোশ্যাল সেফটি নেটে। তো ওই টাকাটাকেই আপনার অনেকগুলো প্রোগ্রাম, প্রায় 140টা না 50টার মতো প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকেই যদি আপনি একটা ইউনিফাইড ওয়েতে একটা ইন্টিগ্রেটেড সমন্বয় করে যদি আপনি কার্ডের মাধ্যমে যেটা করতে চাচ্ছে ওনারা, যদি সেটা করেন তাহলে সেটা করা যেতে পারে। সোর্স অফ ফান্ড উইল বি দেয়ার, ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে তাদের সাথে কথা বলা যেতে পারে। সো এই জায়গাগুলোতে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইশতেহার এইবার ভালো হয়েছে, ওনাদের বিএনপির ইশতেহারটা ওনাদের ভালো হয়েছে। আর তারেক রহমান সাহেবের কথাবার্তা থেকে যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বলার জন্য বলা, কথার জন্য মানে উনি মিন করেছেন, বিজনেস মিন করেছেন আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। আমি সেটা, এবং ওনার একটা লিগাসিও তো আছে, পলিটিক্সে তো একটা লিগাসি দরকার পড়ে, একটা এজেন্সি দরকার পড়ে, একটা অথরিটি দরকার পড়ে। ওনার যেহেতু একটা এজেন্সি আছে, ওনার এই যে একটা প্যাটার্নাল এজেন্সি আছে, ওনার একটা ম্যাটার্নাল এজেন্সি আছে, একই সঙ্গে ওনার একটা অথরিটিও আছে। এই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে এই যে উনি যে জায়গাটা থেকে কথা বলছেন সেই জায়গাটা থেকে মানুষ মনে হয় গ্রহণ করছে, হিসাব করে একদম হিসাব করে একদম টু দি পয়েন্টে
হিসেব করে আপনার কথাবার্তা হিসাব হয়তো একটু লাগাম ছাড়া সামান্য কথাবার্তা তো যাবেই, নির্বাচন উপলক্ষে তো সেটা হয়ই, কিন্তু আপনি ওভারঅল আপনি দেখবেন যে খুব হিসাব করে চিন্তা ভাবনা করে যে সোসাইটিটাকে কিভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে কিভাবে রক্ষা করা যায়, এদেশের প্রায় 20 কোটি মানুষের ভাগ্য কিভাবে বদল করা যায় এবং ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়। আমার মনে হয় ওনার মাথায় কেউ না কেউ ভালো করে ঢুকিয়েছে যে ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়। ডেভেলপমেন্ট বলতে যে শিক্ষা খাতে বিনিয়োগ করতে হবে জিডিপির 5%, ওনারা বলছেন জিডিপির 5% করবেন আস্তে আস্তে ক্রমে। তো জিডিপির 5% ক্রমে করবেন, আমরা দেখবো সেটা কত পার্সেন্ট ওনারা করেন। এখন তো 1.7%, তো 1.7 থেকে যদি জিডিপি 3%ও করি, আগামী বছর যদি আমরা 3%ও যাই, তাহলে রাস্তায় যে আন্দোলনগুলো দেখেন, আমাদের শিক্ষকরা সারাক্ষণ আন্দোলন করতেছে, ছেলে মেয়েরা যে রাস্তা আন্দোলন করতেছে, আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে সব দরজা মানে আন্দোলন করছে বিভিন্ন বিষয় নিয়ে, আমাদেরকে কি করছে, এগুলো কিন্তু আর থাকবে না। কারণ আপনার মূল সমস্যাটা হলো আমাদের ওই শিক্ষা খাতে বাজেটের পরিমাণ অনেক কম, যেটা আসলে আমরা এর আগের মেয়াদের সরকারে আমরা এটা দেখেছি শিক্ষা খাত সবচেয়ে আসলে একেবারে বঞ্চিত ছিল। 1.7%। আমি একটা বিরতি নিতে চাই স্যার, একটা বিরতি নিয়ে এসে নিশ্চয়ই আরো বিস্তারিত আপনার কাছে জানবো। দর্শক, RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে একটা বিরতি নিয়ে ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, তিনি আমার সাথে যুক্ত আছেন। শেষ মুহূর্তে নির্বাচনী প্রস্তুতি নিয়ে তিনি কথা বলছেন এবং আমি আলোচনায় ফিরতে চাই, নির্বাচনে আইন শৃঙ্খলার বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সেটি এখন পর্যন্ত সন্তোষজনক অবস্থায় আছে কিনা। ছোট ছোট বিক্ষিপ্ত নানা রকমের সংঘর্ষের ঘটনাও ঘটেছে, প্রশ্নবিদ্ধ করেছে পুলিশের ভূমিকাকে, কিংবা আমরা সেনাবাহিনীকেও মাঝে মধ্যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে তাদের ভূমিকাকেও। সব মিলিয়ে কতটুকু সন্তোষজনক দেখতে পাচ্ছেন? আমাকে যদি ওভারঅল জিজ্ঞাসা করেন, তাহলে ইভেন যে গত যে কয়েকটা নির্বাচন হয়েছে যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছিল না, যেগুলা মানে আপনার রাতের ভোট, আমিডামি নির্বাচন যেগুলা নামে পরিচিত হয়েছে, সেখানেও যে ধরনের সহিংসতা হয়েছিল নিজেদের ভিতরে, তার ধারে কাছেও নাই। আপনার ধরেন যে কয়েকটা সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং যে কয়েকটা ইনসিডেন্ট ঘটেছে, মানে আপনার বিক্ষিপ্ত, এবং আপনার ধরেন এটা এই যে কোনো অর্গানাইজড ওয়েতে যে আপনার করা, সেটা না। আপনি ঢাকা শহরের কথা বলেন অথবা আশেপাশে, ওসমান হাদির ব্যাপারটা একটা আলাদা বিষয়। এটা নির্বাচন কেন্দ্রিক নাকি এটা জিওপলিটিক্যাল নাকি এটা কি কারণ ডিপ স্টেট, সেটা পরে বের হবে হয়তো বা তদন্তের পরে। কিন্তু ওভারঅল সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে, এবং সেনাবাহিনীর উপস্থিতি এবং পুলিশের উপস্থিতি এবং তাদের প্রফেশনালিজম আমার কাছে ভালো লেগেছে। আপনি একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এদেশের সেনাবাহিনী কিন্তু আলটিমেটলি দেশপ্রেমিক সেনাবাহিনী, এবং তারা কতটুকু দেশপ্রেমিক সেনাবাহিনী সেটা তারা ইলেকশনের দিন 12 তারিখে তারা কিন্তু বুঝাবে। এবং এটা আমার ধারণা যে তারা যে ধরনের প্রিপারেশনে আছে, সেই ধরনের প্রিপারেশনে তারা কিন্তু বেশ ভালো প্রিপারেশনে কিন্তু তারা আছে, এবং প্রচুর পরিমাণে আপনার সেনাবাহিনী প্রতিটি উপজেলায়, আমি নিজেও গিয়ে পেয়েছি অনেকগুলো কলেজে তারা তাদের যে কি আস্তানা গেড়েছে, এবং জনগণের ভিতরে একটা সেন্স ফিরে আসছে যে আমি আমার ভোটটা আমি দিতে পারবো এবং আমার ভোট আমি দিতে পারবো। এই যে সেন্সটা ফিরে আসছে এবং তাদের যে উপস্থিতি, আগে থেকেই উপস্থিতি, তারা কিন্তু অলরেডি অনেকদিন আগে থেকেই ফিল্ডে কিন্তু উপস্থিতি, সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মারামারি, সংঘর্ষ, সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের যে জাতীয় নির্বাচনে যে সমস্ত ঘটনা ঘটে অনেকটাই নিয়ন্ত্রণে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পর একটি নির্বাচন অবশ্যম্ভাবী হতেই হবে, এমনটাই ধরা হয়, এবং সেই নির্বাচনটি হতে যাচ্ছে। কিন্তু এই সময়টুকুর মধ্যে রাজনীতিতে এক ধরনের গুণগত পরিবর্তনেরও আমরা প্রত্যাশা করেছিলাম, সেটি কি হয়েছে কিনা? রাজনীতিতে গুণগত পরিবর্তন আপনি যেটা আশা করছিলেন সেটা হয় নাই। সেটা হওয়ার জন্য এখন যারা ইস্তেহার দিচ্ছেন, ওনারা একটা দল তো সরকারে আসবেন, একটা দল বিরোধী দলে যাবেন। তো সরকারে যারা আসবেন, বিরোধী দলে যারা যাবেন, তাদের সবার জন্য এখন দেখার বিষয় যে তারা কতটুকু গুণগত পরিবর্তনের দিকে যাচ্ছেন। এটাও কিন্তু অনেকেই লক্ষ্য করবে। এবং এই বড় দুইটা রাজনৈতিক দল যারা আপনার ধরেন বিএনপি এবং জামাত, আমি যদি ধরি, এখন পর্যন্ত যে নির্বাচনী যে জরিপ হয়েছে সেই জরিপের
রেজাল্ট অনুযায়ী জনগণ দেখবে যে তাদের রোলটা কীভাবে তারা প্লে করছে। এবং জেনজি যেটা আছে আমাদের এখানে 5 কোটি 6 কোটি, তারাও কিন্তু ওয়াচ করবে, তারাও তো এই নির্বাচনে ভোট দেবে প্রথমবারের মতো, এবং তারাও মাইন্ড অনেকটাই ডিসাইড করে ফেলেছে যে কাকে ভোট দেবে। এবং যে যতগুলো নির্বাচনী জরিপ হয়েছে এর ভিতরে আজকেও একটা নির্বাচনী জরিপের রেজাল্ট আসছে, গতকালকে একটা নির্বাচনী জরিপের রেজাল্ট আসছে, গতকালকে ইনকিলাব পত্রিকা একটা জরিপ করেছে, সেখানে তার একটা রেজাল্ট আসছে। আজকে এমিনেন্স নামে একটা অর্গানাইজেশন তারা একটা জরিপ করেছে, এবং সেটা প্রায় 300টা সিটেই প্রায় 41,000 স্যাম্পল সাইজ ছিল নেশন ওয়াইড, 41,000 স্যাম্পল সাইজ। এবং এটা বিবিএস এর স্যাম্পলিং ফ্রেম যেটা, সেটার উপরে ভিত্তি করে করেছে, মানে সায়েন্টিফিক স্টাডি। সেখানে যে রেজাল্ট এসেছে এবং তার যে অবস্থান, তাতে বোঝা যাচ্ছে যে দুইটা দল সরকার, একটা দল সরকারে যাবে, একটা দল বিরোধী দলে যাবে। এবং সেই রেজাল্টও আপনার দেখা যাচ্ছে যে জেনজিদের যে দে হ্যাভ অলরেডি ডিসাইডেড, এটা বোঝা গেল। যেমন একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে এমিনেন্সের রেজাল্ট কিন্তু আপনার ওয়াশিংটন পোস্ট এবং অন্যান্য বিবিসি, আল জাজিরা সবাই কিন্তু আগের যে রেজাল্টটা সেটা কিন্তু কোট করেছিল, আজকেরটাও নিশ্চয়ই কোট করবে। সেখানে দেখা যাচ্ছে যে 70% আগের ছিল 70% পাবে বিএনপি, আর এই জামাত পাবে অ্যারাউন্ড 19% আগের যেটাতে ছিল। আর আজকে যেখানে দেখা গেছে যে বিএনপির ভোট একটু কমে গেছে, সেটা 66% আসছে, আর জামাতেরটা আসছে অ্যারাউন্ড 12% হলো জামাতেরটা। মানে এই যে 6-7% কমে গেল, এটার কারণ কি হতে পারে স্যার? রাজনীতির এটা ধরেন আপনার এখানে শিফটিং হচ্ছে, ভোটটা কিছুটা চলে যাচ্ছে ওই স্বতন্ত্র প্রার্থীদের দিকে, কিছু যাচ্ছে 4-5% ভোট যাচ্ছে স্বতন্ত্র প্রার্থীর দিকে, আবার একটু অন্যদিকে যাচ্ছে। কিন্তু আপনি যদি সেটাকে, আমরা যখন আবার এটাকে ক্রস সেকশনাল অ্যানালিসিস করি, তাহলে এখানে দেখা যাচ্ছে প্রায় 73-74% জেনজি তারা বলছে যে বিএনপিকে ভোট দেবে। তাহলে এটা কিন্তু আরেক ধরনের শিফট। যে আবার মহিলাদের ভিতরে একটা অংশ বলছে, মহিলারা একটা অংশ জামাতকে ভোট দিবে বলছে, এবং সেটা 1-2% বেশি, কিন্তু ওভারঅল বিএনপি থেকে। কিন্তু ওভারঅল যদি আপনি হিসাব করেন তো 70% আর 19%, তাহলে 208টা সিট দেখা যাচ্ছে আপনার যে বিএনপি পাচ্ছে, এইরকম একটা ধারণা। তো এইরকম একটা ধারণা যদি হয়, তাহলে আপনার কাকে কে ভোট দিবে এটা কিন্তু অলমোস্ট একটা ডিসিশনের দিকে চলে গেছে। মানে এই যে আমরা বলতে পারি যে আজকে রয়টার্সের একটি প্রতিবেদন এসেছে, এবং এই স্টাডিটার সাথে আরেকটা স্টাডি যেহেতু আসছে ইনকিলাব বলছে যে 61%, আজকে ইনকিলাব পত্রিকা তাদের একটা বড় স্টাডি করেছে, তারা বলছে যে 61% পাবে এই যে বিএনপি, আর 29% পাবে জামাত, মানে জামাতের ভোট ডাবল হয়ে গেছে। আপনি যদি গত 5-6টা নির্বাচন, 91, 96, 2001 নির্বাচনে যদি জামাতের ভোট দেখেন, তাহলে অলমোস্ট ডাবল হয়ে গেছে জামাতের ভোট। কিন্তু ডাবল হলেও তার সিট 40-45টা বেশি যাচ্ছে না। কিন্তু 61% তারাই বলছে, ইনকিলাব পত্রিকাতে বলছে। তো সব মিলিয়ে আপনি ধরেন এই যে এখানে এই একটা আপনার এখন এই দুইটা দলের কাছ থেকে জনগণ দেখবে, জেনজিরা দেখবে যে আমরা ভোট দিলাম, আপনারা কি করলেন না করলেন, আমাদের জন্য কি সেটা দেখবে। মানে এই যে তরুণ ভোটার, আমি যদি একটু যুক্ত করি স্যার, সেটা হলো যে রয়টার্সেরও একটি প্রতিবেদন আজকে আমরা দেখেছি যে সেখানে বলা হচ্ছে যে বিশ্বের প্রথম জেনজি প্রভাবিত এই নির্বাচন 2026 সালে বাংলাদেশের নির্বাচনটি। তো সেক্ষেত্রে তরুণ ভোটারদের ভোট কিন্তু এই নির্বাচনে একটি প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে রাজনৈতিক দলগুলোর জয় পরাজয়ের ক্ষেত্রে। কতটুকু প্রভাবিত করতে পারে সেই নির্বাচনকে, একটা বিরতির পরে আপনার কাছে জানবো। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি দেশ সম্প্রতিকে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি, এবং অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, তিনি আজ আমার মুখোমুখি আছেন। আলোচনা হচ্ছে শেষ মুহূর্তে নির্বাচনী প্রস্তুতি নিয়ে। আমি আলোচনায় ফিরতে চাই। স্যার যেমনটা বলছিলেন যে মানে আলোচনা হচ্ছিল যে এবারের নির্বাচনটি হচ্ছে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী জেনজি প্রভাবিত বিশ্বের প্রথম নির্বাচন। মানে একটা গণঅভ্যুত্থান পরিবর্তিত সময়ে আমরা নির্বাচনটি পেতে যাচ্ছি, যেখানে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যে প্রধান অংশটি ছিল সেটি ছিল তরুণ প্রজন্মের যারা আছে তারা। এবং আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনোভাবে এবারের ভোটে তরুণরা হয় ভোট দিয়ে না হয় ভোট নিয়ে এই নির্বাচনে একটা বড় মানে গুরুত্বের জায়গায় রয়েছে।
বিশ্লেষণ কি বলে স্যার, এই তরুণরা মানে ভোট দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের বিষয়গুলো তাদের উপর প্রভাব ফেলছে বলে মনে হয়? তারা জেনজিরা অবজার্ভ করছে, জেনজিরা দেখছে যে ইশতেহার, জেনজিরা দেখছে বডি ল্যাঙ্গুয়েজ, জেনজিরা দেখছে যে তাদের জন্য কি কি প্রোগ্রাম আসছে সামনে। এবং খুবই আশ্চর্যের বিষয়, জেনজিরা আপনার 24-এর নায়ক, কিন্তু তারা 90-কে ভুলে নাই, তারা 71-কে ভুলে নাই। সেটা কিন্তু একটা সাংঘাতিক বিষয়। তারা কিন্তু 71-কে সামনে রেখেই কিন্তু আগাচ্ছে। আর জেনজি যে শব্দটা আমাদের এখানে, এটা কিন্তু ফ্র্যাগমেন্টেড, এটা কিন্তু একক কোনো গ্রুপ না। আপনি দেখবেন যে 24-এর আন্দোলনে যারা জেনজিদের আন্দোলনে যারা মারা গিয়েছে তাদের প্রায় 800-র উপরেই আপনার ছিল যে বিএনপি কর্মী অথবা তাদের ঘরানার। আর বাকিরা যারা ছিল তারা বিভিন্ন জায়গা থেকে আসছে এবং বিভিন্ন দল থেকে আসছে বিভিন্ন। সো এই জেনজিদের ভিতরে একটা বিরাট অংশই বিএনপির অংশ, এই জেনজিদের একটা বিরাট অংশ জামাতের অংশ, জেনজিদের একটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপও আছে যারা যারা ভোট দেবে। জেনজিদের ক্যান্ডিডেট আছে এখানে, আপনার অ্যালায়েন্সের মাধ্যমে থাকুক আর ইন্ডিপেন্ডেন্টলি থাকুক, তারা আছে, তারা তাদের তাদের প্রার্থীকে ভোট দেবে। সেটা দেখাবে যে স্ট্রেংথ দেখানোর চেষ্টা করবে যে দেখো আমরা 2-4টা জায়গাতে হইলো আমরা নিয়ে আসতে পারছি। আমার ধারণা সেটা হবে। তাদেরকে টানতে, তাদের ভোট টানতে রাজনৈতিক দলগুলো তো নানা রকমের কৌশলও তো নানা রকমের কৌশল অ্যাপ্লাই করেছে, এবং যে কৌশল অ্যাপ্লাই করেছে সেই কৌশলে এখন পর্যন্ত জামাত তাদের নিজস্ব কিছু কৌশলের কথা বলেছে, তারা সেটা আকৃষ্ট করার চেষ্টা করেছে। বিএনপি তো বললাম আগেই যে তারা একদম টু দি পয়েন্টে কি করবে সেটা তারা বলেছে, যে এমপ্লয়মেন্টের কথা বলেছে, 1 কোটি এমপ্লয়মেন্ট তারা জেনারেট করবে। এখন 1 কোটি এমপ্লয়মেন্ট জেনারেট করতে গিয়ে তারা কোন ধরনের স্ট্র্যাটেজি নেয়, কীভাবে করে, সেটা একটা দেখার বিষয়। আপনার 1 কোটি এমপ্লয়মেন্ট জেনারেশন তো একটা বিশাল স্ট্র্যাটেজিক ওয়ার্ক, সেখানে তারা কিভাবে কাজটা করে সেটা জেনজিরা দেখবে। তা আগামী 1, 2, 3 নির্বাচনে জেনজিদের প্রভাব আমাদের এখানে থাকবে, এবং জেনজিদেরকে মাইনাস করে আপনি কোনো কিছু করতে পারবেন না। এবং যে বৈষম্যমুক্ত বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল, যে ইনসাফের বাংলাদেশ দেখতে চেয়েছিল, যে আমাদের এখানে তারা যে ধরনের এই যে সুশাসন চেয়েছিল, তারা দেখবে যে সুশাসন আসছে কিনা ইত্যাদি ইত্যাদি তারা দেখবে। সো ইন দ্যাট সেন্স জেএনজিটা যেহেতু একটা ফ্র্যাগমেন্টেড, বিভিন্ন দলে উপদলে বিভক্ত, এবং বড় 2টা রাজনৈতিক দলে জেএনজির সংখ্যাই সব থেকে বেশি, এবং জেএনজিরা অনেকটা কিছুটা পারিবারিকভাবে প্রভাবিত। আপনাদের একটা মনে রাখতে হবে যে জাতীয় নির্বাচন আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নির্বাচন কিন্তু সম্পূর্ণ আলাদা। স্বাধীনতার পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারা ছিল, আমাদের সময় কারা ছিল, যে বিপি ছিল কারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, রাকসুতে কারা ছিল, চাকসুতে কারা ছিল, তাদের যারা বিপি ছিলেন, জিএস ছিলেন, তাদের দল তো ক্ষমতায় আসে নাই, তাদের তো আসে নাই। বা অনেকে তো বলেন যে আসলে এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনগুলো বা ছাত্র সংসদ নির্বাচনগুলো কি জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিনা? না, সম্পূর্ণ ভুল। এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ডিসকোর্স এক ধরনের আর জাতীয় নির্বাচনের ডিসকোর্স এক ধরনের। আমি তো প্রায় 2,500 শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অধীনে, 2,500 শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজখবর আমাদেরকে রাখতে হয়। সেখানকার যে ইন্টারনাল পলিটিক্স, সেই পলিটিক্স হলো মেইন স্ট্রিম পলিটিক্স। সেই পলিটিক্সে বিএনপি আছে, সেই পলিটিক্সে আওয়ামী লীগ আছে, সেই পলিটিক্সে জামাত আছে, সেই পলিটিক্সে বামরা আছেন। আমি বুঝাতে পারছি যে এখানে কিন্তু জেনজিরা ফ্র্যাগমেন্টেড। এখানে কিন্তু এখন আপনার কয়েকটা জায়গাতে তারা ভালো করেছে, বিভিন্ন ধরনের ডিসকোর্স আছে, সেখানে তারা একটু দেখাতে চেয়েছে ইগোইস্টিক, যে দেখো যদি ঝামেলা করো তাহলে আমরা এগুলো করতে পারি, আমরা দেখিয়ে দিতে পারি। তারপরে বিভিন্ন ধরনের গুপ্ত সংগঠন ছিল, বিভিন্ন ধরনের লোকজন ছিল সেখানে যারা আসছে জেনজিদের আন্দোলনে। সেখানে তো আগে যে সরকার, সেই সরকারের পলিটিক্যাল পার্টির সাপোর্টার অনেকেই ছিল। তো ঠিক আছে, আমরা দেখিয়ে দিলাম। বিভিন্ন ধরনের পলিটিক্যাল ডিসকোর্স আপনার কাজ করছে এই যে আপনার কিগুলোতে, এই যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান। আর জাতীয় নির্বাচন হলো আঞ্চলিক নির্বাচন, এটা হলো এলাকা ভিত্তিক নির্বাচন। একটা এলাকাতে আপনাকে আমি সময় থাকলে বলতে পারতাম যে 20টা নির্বাচনী সিট 8টা ডিভিশন থেকে, যে এই 20টা নির্বাচনী সিটে এখানে জেনজিদের কতটুকু প্রভাব, আঞ্চলিকতার কতটুকু প্রভাব, এবং যে ক্যান্ডিডেট আছে তার কতটুকু প্রভাব। ওখানে ক্যান্ডিডেট মারাত্মক শক্তিশালী, ওখানে তার পারিবারিক প্রভাব, তার ব্যবসায়িক প্রভাব, তার রাজনীতির প্রভাব, তার সে 40 বছর থেকে রাজনীতি করছে, তার নিজস্ব ওয়ার্ক আছে, একদম বাড়ি বাড়ি ওয়ার্ক আছে, তার একদম ইউনিয়নে গ্রামে গ্রামে তার কাজ আছে, তার এজেন্ট আলাদা আলাদা, সম্পূর্ণ প্রেক্ষাপট আলাদা। তবে
জেনজিরা ওয়াচ করবে, জেনজিরা দেখবে। এখন ধরেন বিএনপির জেনজি যারা, তারাও ওয়াচ করবে বিএনপি তাদের জন্য কতটুকু করছে। একটা সুবিধা আছে যে বিএনপির ঘরেই জেনজি আছেন, যে তারেক রহমান সাহেবের ফ্যামিলিতে। এটা একটা ভালো ব্লেসিং আমাদের জন্য যে ওনার মেয়ে এই তরুণদেরকে খুব কাছ থেকে সে দেখতে দেখার পাচ্ছে চেষ্টা এবং করছে, ব্যাখ্যা করতে পারছে ব্যাখ্যা আসলে। করতে পারছে। এখন আমাদের দেখার বিষয় যে ওনারা স্বাস্থ্য খাতে বলছেন 5% খরচ করবেন জিডিপি। দেখি এখন আমরা ওনারা 5% আমরা দেখতে খরচ করেন চাই, কিনা। আমরা দেখতে চাই। ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এবং আজকে শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই নির্বাচনের আগ পর্যন্ত বা নির্বাচন পরবর্তী সময় আমরা আরো বিস্তারিত দেখব এবং বিস্তারিত জানবো রাজনৈতিক দলগুলো কিভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং শেষ পর্যন্ত আসলে নির্বাচন কতটুকু সুন্দর হচ্ছে নিশ্চয়ই আমরা দেখতে পাবো। দর্শক, প্রত্যাশা এটাই। আজকের মতো শেষ করতে চাই দেশ সাম্প্রতিক। সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।